20-এর জায়গায় 21 হবে। অঙ্কটা পুরোপুরি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এইটার একটা ছবি তোলেন, মোবাইলে একটা ছবি তুলে রাখেন 1 নাম্বার। আর অঙ্কটা একেবারে ছোট্ট একটা অঙ্ক, কোম্পানির অঙ্ক, মানে খুব ঝামেলা নাই। যদি এই অঙ্কটা আমরা করতে পারি, দরকার হয় আরেকটা অঙ্ক করব। ছবি উঠাইছি। ছবি উঠানোর পরে যে কাজটা, সেটা হলো এই যে অঙ্কটা করতে হবে আর কি। এখন আপনি কি চেষ্টা করবেন, না আমি অঙ্কটা করায় দেবো? তাই বুঝতেছি না। বা একটা কোম্পানির অঙ্ক স্যার, কিভাবে, আমি চেষ্টা করলে হয়তো একটু। আমি অঙ্কটা একটু বলি আগে, যে অঙ্ক খুব কঠিন অঙ্ক না। একটা কোম্পানির একটা প্রফিট অ্যান্ড লস দেয়া আছে, এবং সেটা সবচেয়ে ছোট্ট একটা অঙ্ক। তো ডান পাশে গ্রস প্রফিট দেয়া আছে 26 লাখ টাকা, আর বাম পাশে কিছু খরচ দেয়া আছে। সাউন্ড বন্ধ করেন, সাউন্ডটা বন্ধ করতে হবে। আচ্ছা, তো বাম দিকে হ্যাঁ তাসলিমা আপু, আপনি একটু মিউট হন। শুরু করেন। হ্যাঁ, তো এই বাম দিকে কিছু খরচ দেয়া আছে, আর নিচে 3টা নোট দেয়া আছে। এমন আহামরি কোনো বড় অঙ্ক না, কোনো কঠিন অঙ্ক না। কিন্তু বলতে পারেন যে তাহলে আমাদের কি এই অঙ্ক দিয়ে আমাদেরকে কি করতে হবে? আমাকে নেট প্রফিট বিফোর ট্যাক্স এটা দেয়া আছে 2,13,000 টাকা, অ্যাকাউন্টিং প্রফিট। আমাকে ট্যাক্স প্রফিট বের করতে হবে। অ্যাকাউন্টিং এর সাথে ইনকাম ট্যাক্সটা যায় না, ইনকাম ট্যাক্সের নিয়ম কানুন একটু ভিন্ন। সেই নিয়ম কানুনগুলো অলরেডি পড়ানো হয়েছে, এবং আপনাদেরকে অনুরোধ করছিলাম যে একটা সেকশন মুখস্থ করার জন্য। ওই সেকশনটা যদি মুখস্থ না থাকে, তাহলে আজকের অঙ্কটা করতে পারবেন না। যাই হোক, এটা তো আপনি তৈরি না, নাম হলো 30, সেকশন 30। তো যাই হোক আর কি, এখন এটাতে বিষয়টা হচ্ছে এই, এখন আমরা যাত্রা শুরু করব 2,13,000 টাকা দিয়ে, নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যাজ পার অডিটেড পিএল অ্যাকাউন্ট বা অডিটেড স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস বা অডিটেড ইনকাম স্টেটমেন্ট, যাই বলি না কেন। তো এখান থেকে কিছু যোগ বিয়োগ করলে আমাদের ট্যাক্স প্রফিটটা বের হবে। এখন আসলে এখান থেকে যোগ বিয়োগ মানে কি কি করব, মুখে বলি আমি দরকার হয় অঙ্কটা আমি করাই দেব, ঠিক আছে? ওই ভয় নাই। যারা একটু মনে করেন সে কি যে স্যার এগুলো মুখে মুখে কি বলতেছে, আমরা তো মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না, ধরতে পারতেছি না, তারা একটু অপেক্ষা করেন। আমি পুরো অঙ্কটা করাই দেবো, আপনি তুলে নিয়ে। যারা শুধু ক্লাসে অংশগ্রহণ করেন শুধু তুলে নেওয়ার জন্য, তারা একটু অপেক্ষা করেন। আর যারা ক্লাসে পার্টিসিপেট করতে চান, অংশগ্রহণ করতে চান, শিখতে চান, তাদের জন্য বলতেছি। সেটা হলো যে অঙ্কটা নিজে নিজে কেমনে করতে পারবেন সেটা বলতেছি। তো এখানে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও। কালকে মনে হয় তোমার আসতে হবে না, পরশু। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন, আপনি বাম দিকে তাকান, ডান দিকে তো তাকানোর কিছু নাই। বাম দিকে তাকাইলে বেতন আছে 17 লক্ষ টাকা। এই বেতনের ভিতরে ক্যাশ বেতন দেওয়া হয়েছে 4.5 লাখ। স্যালারিজ আর পেইড ইন ক্যাশ উইদাউট এনি চেক অর ব্যাংক ট্রান্সফার, 4.5 লাখ।
তো আমরা মানে যেটা জানি সেটা হলো 20,000 টাকার বা তার বেশি যদি কাউকে বেতন দিতে হয়, তাহলে সেই বেতন দিতে হয় আসলে চেকের মাধ্যমে। তো এইখানে দেখি স্যালারিজ আর পেড ইন ক্যাশ উইদাউট এনি চেক অর ব্যাংক ট্রান্সফার। স্যালারিজ একটু সেন্টেন্সটা চেঞ্জ করে দিই। Salary is paid to one employee in cash, মানে without any check or salary is paid to one employee cash উইদাউট এটা বলার দরকার নাই। স্যালারি ইজ পেইড টু ওয়ান এমপ্লয়ি ইন ক্যাশ, টাকা 4.5 লাখ। তার মানে 20,000 টাকা 20,000 টাকা করে যদি মাসে বেতন হয়, তাহলে বছরে বেতন হয় কত? 20,000 হলে হয় 2,40,000। 2,40,000, তার মানে 4,50,000 কে যদি 40, 4/12 প্রায় এই ভদ্রলোকের প্রায় 38-40,000 টাকা বেতন, তাই না, একজন এমপ্লয়িকে। তো নিশ্চয়ই সেটা একটা ভায়োলেশন, যে 20,000 টাকা বা তার বেশি বেতন দিতে গেলে অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে বেতনটা যেতে হবে। এটা ল। কোথায় আছে এটা? 30-এর আই, মানে সেকশন 30 ব্র্যাকেটে হলো আই, ওইখানে ওই মানে কথা বলা আছে। তো একজন এমপ্লয়িকে যদি 4.5 লাখ টাকা বছরে বেতন দেয়া হয় বছরে, তার মানে তাকে মাসে বেতন দেয়া হচ্ছে মোর দ্যান 20,000, যেটা দেয়া ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। সুতরাং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যেহেতু দেয়া হচ্ছে না, যেহেতু দেয়া হয়েছে ক্যাশে, সুতরাং এই 4.5 লক্ষ টাকা খরচ ডিসিটি মানবে না। এবং আপনি যখন পরীক্ষার হলে বসবেন বা আজকে যখন অঙ্কটা করতেছেন, আপনি নিজে কিন্তু ডিসিটি, আপনি সি এর ছাত্র না। সুতরাং নিজের পরিচয় আপনি ভুলে যান। তো নিজের পরিচয়টা যদি ভুলেন এবং যদি আপনি নিজে ডিসিটির ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে অঙ্কটা আপনি করতে পারবেন। আচ্ছা, গেল, এটা গেল 1 নাম্বার। তারপরে 3টা নোটের ব্যাপারেই আগে আলাপ করি। 2 নাম্বার নোট আছে ট্যাক্স ডেপ্রিসিয়েশন 50,000 টাকা, যদিও অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন এখানে দেখতে পাচ্ছেন 70,000 টাকা। তো অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন তো আমাদেরকে প্রথমেই ডিসরিগার্ড করতে হবে, ওইটাকে প্রথমে আমরা ডিসঅ্যালাউ করব, মানে শোন প্রফিটের সাথে আমরা যোগ করে দেব, পরে বিয়োগ করব আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যাজ পার 3rd শিডিউল। তো সেটা কমও হতে পারে, বেশি হতে পারে, যা হয়। তো তার মানে কি 70,000 টাকা আমরা ডিসঅ্যালাউ করব অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, পরবর্তীতে ট্যাক্স ডেপ্রিসিয়েশন যেটা 50,000 ওইটা অ্যালাউ করব, তাতেই আমরা মানে ট্যাক্স প্রফিটটা পেয়ে যাব। এটা হলো 2 নাম্বার। আমি প্রত্যেকটা ট্রিটমেন্ট বলতেছি এবং ট্রিটমেন্ট বলার পরে অঙ্কটা করায় দেব। 3 নাম্বার হলো লিগ্যাল এক্সপেন্ডিচার, যেটা এখানে আছে 60,000 টাকা। ওই 60,000 টাকা খরচ হয়েছে অন্যের ট্রেডমার্ক চুরি করছি, সেই চুরি করছি দেখে তারা মামলা ঠুকছে আমার বিরুদ্ধে, এই কোম্পানির বিরুদ্ধে, এবং সেই আমাকে আবার লয়ার ধরতে হয়েছে, সেই খরচ। যে লিগ্যাল এক্সপেন্সেস আর পেইড ডিউ টু দ্য ইনফ্রিজনমেন্ট মানে হলো অন্যের ট্রেডমার্ক মানে নকল করা বা চুরি করা ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যাপারেও কোর্টের রায় আছে যে আমার যদি লিগ্যাল এক্সপেন্ডিচার যেটা হয়, লিগ্যাল এক্সপেন্ডিচার ইজ অ্যালাউবল এক্সপেন্ডিচার, কিন্তু চুরি চামারি অ্যালাউবল এক্সপেন্ডিচার না। বা অন্যের ট্রেডমার্ক আমি চুরি করব, সেই চুরি করে ধরা খাবো, ধরা খেয়ে মামলা ঠুকবে অন্য পার্টি, সেই মামলা একজনে মামলা করলে তো আমারও লড়তে হয় স্বাভাবিকভাবেই। তো সেই লড়া বাবদ যে মামলা খরচ, সেই খরচটা নট অ্যালাউড।
ইনকাম ট্যাক্সে নট অ্যালাউড। বলতে পারেন কোথায় বলা আছে, এটা কোর্ট কেসে বলা আছে। মানে ইনকাম ট্যাক্সের সবকিছু যে একেবারে ইনকাম ট্যাক্সের বই দিয়ে চলবে তা না। বিশেষ করে কোম্পানির অ্যাসেসমেন্ট গুলো কখনো কখনো আমাদেরকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে কেস রেফারেন্স, যেগুলো নিয়ে মামলা মোকদ্দমা হয়, সেখানকার রায়ে কি বলা আছে, এই জাতীয় খরচ কি অনুমোদনযোগ্য খরচ, যেখানে ইনকাম ট্যাক্সের লতে কিছু বলা নেই। আপনি সেকশন 29 যেটা আমাদের, সেইখানে হলো কি কি খরচ বিজনেসে অ্যালাউড, সেটা একেবারে লম্বা লিস্ট দেয়া আছে। সেই লিস্টের ভিতরে এটা নাই। সেই লিস্টের ভিতরে লিগ্যাল এক্সপেন্ডিচার আছে, কিন্তু লিগ্যাল এক্সপেন্ডিচারের নেচারটা যদি হয় ইলিগাল কোনো কিছুকে ঠেকা দেওয়ার জন্য, ইলিগালকে ই করার জন্য, তাহলে তো সেটা নট অ্যালাউড, যেহেতু কোর্টের রায় আছে এরকম। এবং আপনাকে একটা কথা বলা রাখি, এই ব্রিটিশ ইন্ডিয়াতে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই ভূখণ্ডের যত রায় ইনকাম ট্যাক্স নিয়ে, সেগুলো সব আমাদের বেলায়, আমাদের দেশের বেলাও কিন্তু প্রযোজ্য, মানে ইকুয়ালি অ্যাপ্লাইড। কারণ এই তিন দেশের ল মোটামুটি কাছাকাছি, কারণ প্যারেন্ট লটা একই। তো এটা গেল 3 নাম্বার। আর এখন আসেন যে 1, 2, 3 তো পড়ানো শেষ, এখন একটা একটা করে হেড আমরা দেখি। স্যালারির বেলায় তো দেখলামই 17 লাখ টাকার ভিতরে ডিজেলও হবে 4.5 লাখ টাকা, এবং সেই ডিজেলওটা হবে আপনার সেকশন 30 ক্লজ আই অনুযায়ী। তারপরে ইউটিলিটি এক্সপেন্ডিচার, এটা অ্যালাউড। মানে আপনি ব্যবসায় আপনার যে কারেন্টের বিল, গ্যাস বিল ইত্যাদি ইত্যাদি, যেগুলো অফিস চালাইতে গেলে যে খরচগুলো হয়, তো ওগুলো তো অ্যালাউবল এক্সপেন্ডিচার। ডোনেশন নট অ্যালাউড। ডোনেশন, এই যে 1.5 লক্ষ টাকা, এইটাকে ডিসঅ্যালাউ করতে হবে, মানে এটা শোন ইনকামের সঙ্গে যোগ হয়ে যাবে। হয়তো ডোনেশন টু পলিটিক্যাল পার্টি, কথার কথা, যে পলিটিক্যাল পার্টি বা এখন ইলেকশন আসছে, পৌরসভা ইলেকশন, সিটি কর্পোরেশন নির্বাচনে, এখন কোন একটা দল এরকম চাঁদা চাইছে, চাঁদা দিতে হয়েছে। চাঁদা না দিয়ে ব্যবসা করা যায়, কথা সত্য, কিন্তু সেই চাঁদাটা আপনি অ্যাকাউন্টিং এ খরচ হিসাবে দাবি করবেন, এটাও সত্য। কিন্তু যেটা সত্য না, সেটা হলো যে আপনি এই খরচটা ইনকাম ট্যাক্স মানবে না, বিকজ ইটস নট বিজনেস এক্সপেন্ডিচার। এটা বিজনেস রিলেটেড কোনো এক্সপেন্ডিচার নয়। হতে পারে এটা সোশ্যাল এক্সপেন্ডিচার, এটা পলিটিক্যাল এক্সপেন্ডিচার, কিন্তু সোশ্যাল এক্সপেন্ডিচার, পলিটিক্যাল এক্সপেন্ডিচার, এগুলো বিজনেস এক্সপেন্ডিচার হিসেবে গণ্য হবে না। তো টু বি ডিসঅ্যালাউড, এটা কি বলে ডিসঅ্যালাউ করবেন, আমি অঙ্কটা করাই দেবো, সুতরাং ওটা একটু ধৈর্য ধরেন, অসুবিধা নেই। তারপরে দেখেন অডিট ফি 2 লক্ষ টাকা, এটা অ্যালাউড। অডিট ফি 2 লক্ষ টাকা, কিন্তু অডিট ফির উপরে কিন্তু টিডিএস করতে হবে 10%। এটা অবশ্য কিছু বলা নাই এখানে, তো কিছু বলা নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটার উপরে মানে টিডিএসটা তো যথারীতি কাটা হয়েছে, যেহেতু কিছু বলা নাই, সুতরাং আমি নিজে আগ বাড়াইয়া কিছু বলতে যাব না। ব্যাড ডেট 90,000 ফুললি অ্যালাউড। ব্যাড ডেট কিন্তু অ্যালাউবল এক্সপেন্ডিচার, মাইন্ড ইট, কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেট ইজ নট অ্যালাউড। কোন ধরনের প্রভিশন ফর গ্র্যাচুইটি, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, তারপরে প্রভিশন ফর ব্যাড ডেট, কোন ধরনের প্রভিশন নট অ্যালাউড, বাট অ্যাকচুয়াল ব্যাড ডেট ইজ অ্যালাউড ইফ ইট ইজ রিয়েলি ব্যাড। তাহলে 90,000 টাকাও আপনাকে আমাকে ডিসঅ্যালাউ করতে হবে। দেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এআইটি ট্যাক্স, এটাও ডিসঅ্যালাউ হবে, বিকজ ইনকাম ট্যাক্স ইজ নট এক্সপেন্ডিচার। দ্যাট ইজ এক্সপেন্ডিচার, বাট ইনকাম ট্যাক্স ইজ নট এক্সপেন্ডিচার। তো ইনকাম ট্যাক্স এখানে আসারও কথা না। আপনারা যারা অডিটের সাথে জড়িত আছেন, আপনি ভালো করেই জানেন যে আপনি যখন একটা অডিট রিপোর্ট তৈরি করেন, সেখানে যে অ্যাকাউন্টসটা থাকে, সেই অ্যাকাউন্টসে কখনোই আপনার ইনকাম স্টেটমেন্টের ভিতরে, খরচের আইটেমের ভিতরে এখানে আসার কথা না। স্যার সরি স্যার, আমি আব্দুল হালিম স্যার, একটু হ্যাঁ, একটু আসি স্যার, আমি একটু বলেন, বলেন। আরে কিছু করা লাগবে না স্যার, আমি একটু বলি, মেসেজ দিই, সেটা হলো মাই ডিয়ার স্টুডেন্টস, স্পেশালি ক্যাপ্টেন and all others, okay, and I think today's schedule has been an advanced and also contributed by our guardian, our sir Babu Ranjan Kumar Bhowmik sir. তো এখানে আমার আসার কারণ হলো যে আমাদের ছাত্র যারা আছে না, প্যাস বা আন্ডার গ্রাজুয়েট, ইভেন আদার্স এক্সাম্পটেড যারা, ট্যাক্সেশন অ্যাসুরেন্স, এ দুটো ম্যাক্সিমারি ক্লাস থাকে। ওই জন্য ফ্রম দ্য ইনস্টিটিউট সাইড, দ্য কনসার্ন ডিপার্টমেন্ট, ক্লাস ম্যানেজমেন্ট অ্যান্ড ইনক্লুডিং সরকার ভাই, আপনার মেল এগুলো সব দিয়ে দিয়েছে। তো মাই পয়েন্ট অফ ভিউজ
my dear captains and others, please also initiate invitation for the absent students. অনেকে হয়তো এদিক সেদিক আছে, ভাবছে যে হয়তো এত ক্লাস নাই, হয়তো পড়েও না, কিন্তু গ্রুপে দিলে হয়তো সেই ছাত্রগুলো উপকৃত হবে। আর সময় অনেক আছে এখনো, তো এই জন্য মে আই রিকোয়েস্ট স্পেশালি ক্যাপ্টেন্স ইনক্লুডিং অল the classmates, that means students, আপনারা একটু কষ্ট করে গ্রুপে যে আজকে রঞ্জন স্যারের ক্লাস হচ্ছে এটা বাই ইউ ল্যাঙ্গুয়েজ মেসেজ একটু পাঠিয়ে দেন। যেমন আমি যখন ঢুকি তখন 70 ছিল, দেখেন বাই দিস টাইম 10 জন হয়ে গেছে, 80 জন হয়ে গেছে। এবং স্যারের ক্লাস তো আমার ধারণা দেখবেন এই 15-20 মিনিটের ভিতরে ন্যূনতম 130-40 রেজ করবে। এই জন্য আমি এটাই বলার যে আপনারা একটু গ্রুপে মেসেজটা দিয়ে দেন ক্যাপ্টেন, আর অন্য কিছু নাই স্যার। আর স্যার ওই আগামী সপ্তাহে কি আছে কোনো মেডিকেল কোনো ইস্যুজ আছে কিনা, নাকি শিডিউল অ্যাজ ইউজুয়াল থাকবে? না, শিডিউল থাকুক, অ্যাজ ইউজুয়াল শিডিউল থাকুক। আচ্ছা, তাহলে ওই যেটা যেভাবে আছে ওইভাবে থাকবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, আর আমি ডিটেলসে না যাই, আর আপনি স্যার ক্লাস কন্টিনিউ স্যার। হ্যাঁ, কাইন্ডলি। ওকে ওকে, থ্যাংক ইউ। এই 84 চলে আসবে, এখনই 120-40 হয়ে যাবে। আদাব। হ্যাঁ, আচ্ছা, কোথায় ছিলাম? তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা 30,000 টাকা, তো এটা তো বুঝতেই পারতেছেন অ্যাকাউন্টিং এর ফর্মুলায় এটা এখানে আসার কথা না। ইনকাম ট্যাক্সটা আসলে আসে পরে, মানে নেট প্রফিট বিফোর ট্যাক্স, এরপরে ইনকাম ট্যাক্স প্রভিশন, তারপরে নেট প্রফিট আফটার ট্যাক্স ইত্যাদি এইভাবে আসে। তো ট্যাক্স ইজ অ্যাজ ইনকাম ট্যাক্স ইজ নট এক্সপেন্ডিচার অ্যাট অল, সুতরাং এটা এখানে আসার বিষয় না। এই জন্য ইনকাম ট্যাক্স পারপাসে যে আমরা প্রফিট ক্যালকুলেশন করব সেখানে এটা বাদ যাবে, এটা আমরা ডিসঅ্যালাউ করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন সানডে এক্সপেন্ডিচার ও লিগ্যাল এক্সপেন্ডিচার নিয়ে তো কথা হলো, এটা ডিসঅ্যালাউ হবে। সানডে এক্সপেন্ডিচার 27,000, এটা অ্যালাউড, এটা আমাকে কিছু করতে হবে না। মানে বিবিধ খরচ তো ব্যবসা কানেকশনে যদি খরচ হয়ে থাকে, অবভিয়াসলি ইট ইজ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। আর ডেপ্রিসিয়েশন তো 70,000, এটা তো শুনলেনই যে 70,000 ওটা মানা ডিসঅ্যালাউ হবে, এবং পরে 50,000 টাকা ওইটা মানা হবে। তো অঙ্ক শেষ। তো যাই হোক আর কি, এখন এই অঙ্কটা কি করতে পারবেন? জি স্যার, স্যার। আপনি করে দিলে ভালো বলুন। না, আমি তো করাবোই, ওটা তো আমি করাবোই, এটা তো করানোর বসেই আছে। স্যার, আমরা চেষ্টা করলে পারবো স্যার, কিন্তু আপনি করে দিলে আর একটু ক্লিয়ার হবে স্যার। ঠিক আছে, এখন অনেকটা আপনাকে মোটামুটি একটু ধারণ না স্যার, কনসেপ্টটা চলে আসছে স্যার, বুঝতে পারছি স্যার। কনসেপ্টটা চলে আসছে, তো এখন এত ভয় পাওয়ার কিছু নাই। আদারওয়াইজ হয় কি, একটা অঙ্ক দিলেন, এমনি শুধু আমি গিলাই দিলাম, আপনি গিললেন, সেটাতে স্যার আমাদেরকে আসলে 10 মিনিট টাইম দেয়া হোক স্যার, হ্যাঁ, আমাদেরকে কিছুক্ষণ টাইম দেয়া হোক, 5 থেকে 10 মিনিট, না ঠিক আমরা আছে। নিজেরা চেষ্টা করি। তারপরে না, সবাই চাচ্ছে যেহেতু অঙ্কটা মুখে যেটা বললাম এটাই করাই দিই দরকার হ্যাঁ হয় স্যার, করাই দিলে স্যার আমাদের আর একটু ডিপলি স্যার একটু কম্পিটিশনালি বাড়িয়ে যাবে স্যার। করাই দিচ্ছি। ওকে, হ্যাঁ বুঝি নাই, আমি এটা ক্লাসের মধ্যে, কে বলছেন? হ্যাঁ, আমি ওই যে সি এর ক্লাসে। কে বলছেন? বুঝি নাই, কে বলছেন? ও, তা একটু পরে ক্লাসে।
এটা দাগাদাগি করতেছেন কে? যে লম্বা একটা দাগ দিলেন কে? এটা মুছেন। আমার এই বোর্ডের উপরে আপনি লেখালেখি করতেছেন কেন? লম্বা দাগটা মোছেন যে দিছেন। হুম। তো হয় 9,73,000 টাকা স্যার। 9,73,000। 7,60,000 না? 7,60,000 স্যার। জি স্যার, 7,60,000। যোগ করলে হয় 9,00,000।
এই তো নাকি, আর তো কিছু নাই নাকি? অঙ্কটা আরেকবার দেখেন তো, মানে কোনো ভুল টুল আছে কিনা। আর তো কিছু দেখি না। রেজাল্ট হয়েছে কত? হুম, এটি কত জানি, 30,000 না? জি স্যার, 30,000। ছিচল্লিশ হাজার 900।
আচ্ছা লিখছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা একটু বুঝাই দিই। সেটা তো প্রথমে তো আপনার 30% ট্যাক্স রেট হবে, যেহেতু এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর যদি আমি ধরে নিতাম যে এটা লিস্টেড কোম্পানি, লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি, তাহলে এটা ট্যাক্স রেট হতো কত বলতে পারবেন? 2.5%. হ্যাঁ কত? 32.5%. Sorry, sir. Sorry, sir. 22.5%। হুম, 22%. 22.5, 22.5% ট্যাক্স হতো। তো আমরা যে সাউন্ড বন্ধ করেন, তো আমরা যে 30% রেট অ্যাপ্লাই করলাম, এটা কেন করলাম এইটা এখানে বলে দিলাম। এইটা কিন্তু আরো একটা কাজ করা যাইতো, মানে এই নোটটা অ্যাভয়েড করা যেত। ট্যাক্স এট দ্য রেট অফ 30%, এইখানেই কিন্তু ব্র্যাকেটে এটা দিলে আর লাগতো না। এসিউমিং মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি। জাগান নাই লেখা, যাই হোক, এসিউমিং প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো এই কথা যদি ওইখানেই লিখে ফেলতাম, তাইলে আর এই 1 নম্বর নোটটা দরকার ছিল না। তো আপনার যেভাবে সুবিধা হয়। আচ্ছা যাই হোক, এইটা গেল প্রথম কথা। দ্বিতীয়টা একটু বোঝার বিষয়। দ্বিতীয়টা আপনাদের পড়ানো হয়েছে, আপনার মনে আছে কিনা আমি জানি না। সেটা হলো সেকশন 30-তে যে ডিসঅ্যালাউ হবে, সেটার উপরে কিন্তু আলাদাভাবে 30% রেটে ট্যাক্স হবে। বুঝতে পারছেন? তো এখন আপনি আগের পাতায় যদি যান, আগের পাতায় দেখেন সেকশন 30-র আইতে শুধু ডিসঅ্যালাউ হয়েছে 4.5 লাখ টাকা, আর সেকশন 30-তে আর কোনো ডিসঅ্যালাউ কিন্তু নাই। এই অঙ্কে একটা ছোট্ট অঙ্ক। এখন নিয়ম হচ্ছে, আপনাদের বলি, নিয়ম হচ্ছে যে সেকশন 30-তে যদি ডিসঅ্যালাউ হয়, ইনএডমিসিবল এক্সপেন্ডিচার হয়, ওইটার উপরে কিন্তু আপনার নর্মাল রেটে ট্যাক্স দিতেই হবে। মানে হোয়াট এভার মেবি, ধরেন এই অঙ্কটা যে করলাম, অঙ্কতে আমাদের রেজাল্ট আসছে, টোটাল ইনকাম আসছে 9,23,000 টাকা। এটা যদি 9,23,000 টাকা না হয়ে এটা যদি নেগেটিভ হতো, যদি এমন হতো যে অডিট রিপোর্টে নেট প্রফিট বিফোর ট্যাক্স হলো ধরেন -12 লক্ষ টাকা, মানে নেগেটিভ, মানে নেট প্রফিট না, নেট লস 12 লক্ষ টাকা, তাহলে নেট লস যদি 12 লক্ষ টাকা হতো, আর এইখানে যদি ডিসঅ্যালাউ হতো এই 7,60,000 টাকা, যেটা আপনার চোখের সামনে 5টা ডিসঅ্যালাউ হতো, তারপরেও তো মানে রেজাল্টেন্ট ট্যাক্স প্রফিটটা নেগেটিভই আসতো। 12 লাখ থেকে 7 লাখ বিয়োগ 60,000 বিয়োগ করলেও নেগেটিভ থাকতো। তার মানে লোকসান আর কি, লস। তার মানে যদি টোটাল ইনকাম না হয়ে নেগেটিভ হতো, তাহলে তো তার উপরে ট্যাক্স হয় না, এটা তো জানেন আপনি। কিন্তু 4.5 লাখ টাকা যে স্যালারিতে ডিসঅ্যালাউ হলো, এইটার উপরে কিন্তু 30% রেটে ট্যাক্স হবে। সেকশন 30-র বি মানে বড় হাতের বি, ওইটাতে বলা আছে যে সেকশন 30-তে যদি ডিসঅ্যালাউ হয়, ওইটার উপরে আলাদাভাবে ট্যাক্স হবে। এখন আমি যেটা করতে পারতাম, এই 4.5 লাখ টাকার উপরে একবার 30%, আর আমাদের এই অঙ্কতে রেজাল্ট আসছে কত, 9,23,000। 9,23,000 থেকে 4.5 লাখ বিয়োগ করে 4.5 লাখের উপরে 30%, আর বাকিটার উপরে 30%। তো কথা তো একই। ওই জন্য ওই পরিশ্রম আমি আর করি নাই, কিন্তু পরিশ্রম না করে আমি একটা নোট দিয়ে দিচ্ছি যে দেয়ার ইজ নো সেপারেট ইমপ্লিকেশন অফ সেকশন 30-এর বি হিয়ার, বিকজ total income টাকা 9,23,000 already includes disallowances under section 30. Here disallowances under section 30 is only টাকা 4.5 লাখ। তার মানে 9,23,000 টাকার উপরে যে আমরা 30% ট্যাক্স বের করলাম, তার ভিতরে 4.5 লাখের উপর 30% অলরেডি ইনক্লুডেড। আজকে টোটাল ইনকাম, এই যেটা এখন অঙ্ক করলাম, এটা টোটাল ইনকাম আসছে আমার 9,23,000। এটা যদি হয়তো নেগেটিভ 9,23,000, তার মানে এটা যদি লোকসান হতো, তাহলে কি আমার ট্যাক্স ক্যালকুলেশন করতে হতো না? হতো।
লোকসানের উপরে ট্যাক্স হচ্ছে 0, কিন্তু ওই যে সেকশন 30-তে যে ডিজালাও হলো 4.5 লক্ষ টাকা নগদে বেতন দেওয়ার কারণে, ওইটার উপরে 30% রেটে ট্যাক্স হইতো, ওই ট্যাক্সটুকু দিতে হইতো। দেখেন বুঝছেন কিনা। ক্লিয়ার স্যার। কি সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে আমি একটা কোশ্চেন করি, করবো না ভয় লাগে আপনার? না স্যার, করতে পারেন স্যার, সমস্যা নেই স্যার। সাউন্ড বন্ধ করেন। ধরেন আজকে এই যে একটা ছোট্ট অঙ্ক করাই দিলাম, তার মানে আপনার সাহস সঞ্চয় করার জন্য যে না আমিও পারি। হ্যাঁ, একটা কোম্পানির অঙ্ক যদি ছোটখাটো অঙ্ক হয়, এটা পারবো না এমন কোনো কিছু না। পারবো না কেন? কারণ আমাদের তো ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন যেদিন আমরা পড়াই, একটা মানে কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্টের একটা প্রেজেন্টেশন দেখানো হয়েছিল, ওর ভিতরে মুখ্য অংশ জুড়ে ছিল আপনার সেকশন 30। তো যাই হোক, সেকশন 29, 30 এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। আচ্ছা, যে অঙ্কটা করায় দিলাম, এই অঙ্কটা সানমুন কোম্পানি লিমিটেড মনে হয় নাম কোম্পানিটা। ধরেন এটা হলো সানমুন গার্মেন্টস। কথার কথা, যে অঙ্কটা করায় দিলাম অঙ্কের কোনো ফিগারে কোনো চেঞ্জ নাই, শুধু কোম্পানিটার নামটা চেঞ্জ। যে কোম্পানির নামটা হলো সানমুন গার্মেন্টস লিমিটেড, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। ঠিক আছে? আপনাদের মধ্যে কি কেউ আছেন আমার এই কোশ্চেনের উত্তর দিতে পারবেন? অঙ্কটা কোম্পানিটার নামটা যদি আমি শুধু চেঞ্জ করে দিই, তাহলে টোটাল ইনকাম যেটা 9,23,000 সেটা ঠিক। আপনাদের মধ্যে কি কেউ আছেন যে 50% ইনকাম অ্যালাউবল, মানে 12% রেটে হবে স্যার। 12% হচ্ছে গ্রিন না হলে, আর গ্রিন হলে 10%। গ্রিন হলে 10%। আপনাদের মধ্যে কি কেউ আছেন যে বলতে পারবেন যে এই যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড সানমুন গার্মেন্টস লিমিটেড, তার টোটাল ইনকাম আমি করে দিলাম 9,23,000, ট্যাক্স হবে কত? এটা কেউ বলতে পারবেন? তো মানে তড়িঘড়ি করার কিছু নাই, অঙ্কটা করেন, করে আমাকে বলেন যে স্যার এই সানমুন গার্মেন্টস লিমিটেডকে এত টাকা ট্যাক্স দিতে হবে। অঙ্কটা করেন, আমি শুধু কোম্পানির নামটা চেঞ্জ করে দিলাম, দেখি আপনি কি করেন। মানে আপনাদের মধ্যে আমি টেস্ট করতেছি যে আছে না কিছু ছেলে থাকে ব্রিলিয়ান্ট প্রতিটা ক্লাসে, যারা একবারে পাশ করে যায়, আবার কিছু থাকে মাঝারি, কিছু থাকে পিছিয়ে। আমি সবাইকে নিয়ে চলতে চাই, মানে কেউ যেন পিছিয়ে না থাকে। তো চেষ্টা করেন যে যেটা দিলাম সেটা পারেন কিনা, আর যদি না পারেন এই অঙ্কটাও আমি করাই দেবো। উপরের পার্টটা ঠিক থাকবে, 9,23,000 পর্যন্ত ঠিক থাকবে, ট্যাক্স ক্যালকুলেশনটা আমি আবার নতুন করে করাই দেবো। তো যারা ওই আশায় থাকেন তারা বসে থাকেন। স্যার 1,10,760। হ্যাঁ, কত আসছে? 30,000 মাইনাস হবে না এটি? তাহলে তো 80,760 টাকা। $80,760 টাকা আসছে। 80,760 না? কিভাবে করছেন? স্যার 12% রেটে স্যার ট্যাক্স, মানে 9,23,000 টাকার উপরে 12%, তারপর স্যার এটি মাইনাস 30,000 টাকা। এইভাবে করছেন, আসলে অঙ্কটা হয় নাই।
স্যার 4,50,000 উপর 30%। এইবার ঠিক এই যে লাইনে আসছে, একটা মেয়ে লাইনে আসছে, বুঝছেন? এইটাই তো মানে পরীক্ষা নিতেছি দেখি কি করে। এইবার লাইনে আসছে, আপনি করেন তো। ওর নাম কি আপনার? স্যার সুইটি। সুইটি, অঙ্কটা করেন তো। আপনি ঠিক, বাকিরা সব বেঠিক, আপনারে দিয়েই হবে। সেটা স্যার হলো 1,61,760। একটু আগে পড়াইলাম কি আপনাদের, যদি সেকশন 30-তে কোনো ডিজালাও হয় তাহলে ওইটার উপরে নর্মাল রেটে কিন্তু ট্যাক্স হবে, অ্যাবনর্মাল রেটে নয়। তো নর্মাল রেট কত? নর্মাল রেট, এটা যেহেতু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি গার্মেন্টস, তার মানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্যাক্স রেট হলো 30। 4.5 লাখ টাকা যে ডিজালাও হলো সেকশন 30-তে, ওইটার উপরে সেকশন 30-র বি অনুযায়ী 30% রেটে ট্যাক্স হবে। 4.5 লাখ টাকার উপরে হবে 30%, আর 9,23,000 থেকে 4.5 লাখ বিয়োগ করে বাকিটার উপরে হবে 12%। এক ইনকামের উপরে দুইবার ট্যাক্স হবে না, ওই ভয় নাই যে 9,23,000-এর উপরে একবার 12 করি আর 4.5 লাখ টাকারে আবার জবাই করি 30 দিয়ে, তা হবে না। এক ইনকামের উপরে দুইবার ট্যাক্স হয় না, ডাবল ট্যাক্স হওয়ার কোনো বিধান নাই। তো 4.5 লাখ টাকার উপরে হবে 30%, আর 9,23,000 থেকে 4.5 লাখ বিয়োগ করে যেটা থাকে তার উপরে হবে 12%। 12% এই কারণে হবে যেটা গার্মেন্টস, এবং ধরে নেওয়া হচ্ছে যে এটা মানে গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন নাই, এই কারণে আর কি। আর এই দুইটা যোগ করে যা হয় সেখান থেকে এআইটি 30,000 টাকা তো বিয়োগ যাবেই, বুঝতে পারছেন? আর একটা কথা, আপনাদের ভিতরে একজনে একটা কথা উচ্চারণ করছে, আমি শুনছি তখন, বলছে যেহেতু এটা গার্মেন্টস এবং 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, সুতরাং 50% ইনকাম তার মাপ হবে। আপনাদের মধ্যে কেউ একজন আমাকে বলছেন, কিন্তু হবে না, সে ভুল বলছে। কারণ কি? যেহেতু গার্মেন্টস এর রিডিউস ট্যাক্স রেট অলরেডি 12%, এই কারণে সে ওই বেনিফিট পাবে না। ওই বেনিফিটটা পেতো যদি এটা ভেজিটেবল এক্সপোর্ট হতো, শাকসবজি রপ্তানি অথবা চামড়া রপ্তানি, যাদের বেলায় কোনো আলাদা রিডিউস ট্যাক্স রেট নাই, তাদের বেলায় আবার 50% এক্সেম্পশন। কি ঠিক আছে? কি ক্লিয়ার নাকি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। না, এই যে ট্যাক্স ক্যালকুলেশন তো করানোর দরকার নাই, দরকার আছে? পারবেন না? জি স্যার। জি স্যার, পারবো। স্যার 1,61,760 টাকা স্যার। হ্যাঁ, ওই তো ওইরকমই হবে আর কি। মানে ওই তো বললাম 4.5 লাখ টাকার উপরে হবে 30%। কোন ধারায়? 30-এর বি। কোন বি? 30 বি দ্বারা, যেহেতু এটা ক্যাশ দেওয়া হয়েছে সেজন্য স্যার। না না, ক্যাশ দেওয়া হয়েছে সেজন্য না। 30-এর বি মানে সেকশন 30 ধারায় যত ডিজালাও আছে। আমার এই অঙ্কটা তো ছোট অঙ্ক, 30 ধারায় ডিজালাও হয়েছে মাত্র একটা। আমি তো আর একটু বড় অঙ্ক দিতে পারতাম, যেখানে 30 ধারায় ডিজালাও হবে 30-এর আই, 30-এর এ, 30-এর ডাবল এ, এরকম কয়েকটা দিতে পারতাম আমি ডিজালাও, বুঝতে পারছেন? তো সব 30 ধারায় যত ডিজালাও সবগুলোর উপরে কিন্তু 30% হবে 30-এর বি অনুযায়ী। আপনি বলছেন আমাকে যে স্যার 30-এর বি হবে এই কারণে যে ক্যাশে দিচ্ছে, এই তো ঠিক বললেন না। শুধু ক্যাশে দিলেই 30-এর বি হবে তা না। 30 ধারায় যত ডিজালাও, 30 ধারা বিশাল একটা ধারা, আপনাকে মুখস্থ করতে বলছিলাম। এই অঙ্কটা ছোট অঙ্ক দেখে আপনি 30 ধারা শুধু একটা জিনিস এখানে পাইছেন। তো যাই হোক, তো 30 ধারা ওইটার উপরে হবে আপনার 30-এর বি অনুযায়ী 30%। আচ্ছা, আরেকটা কথা বলি, আরেকটা কোশ্চেন করি। সেটা হলো, ধরেন এই অঙ্কটা যেটা দিলাম সানমুন গার্মেন্টস লিমিটেড, কিন্তু এটা একটা লিস্টেড কোম্পানি, শেয়ার বাজারে লিস্টেড, তাহলে কি হবে? স্যার 22.5% হবে, আর হচ্ছে 30-এর বি যেটা ওইটার উপর 30% হবে। না, হয় নাই। এইবার সুইটি ফেল।
সুইটি গোলায় ফেলছে, উল্টাপাল্টা করে ফেলছে। আপনাদের মধ্যে আর কেউ পারবেন সুইটি ছাড়া? স্যার 12% তো থাকার কথা ট্যাক্স রেট। আর কেউ? স্যার 4,50,000-এর উপর 22.5% হবে আর বাকিগুলাতে 12%। এইটা কারেক্ট। এর নাম কি আপনার? অনামিকা রায় স্যার। এই দেখছেন, পাওয়া গেছে। এই তো আপনাদের মধ্যে পার্টিসিপেট করলে একজন না একজন পাওয়া যায় যে কারেক্ট অ্যান্সারটা দিতে পারে। তার মানে কি, মানে সেকশন 30B মানেই 30% না। সেকশন 30B তে বলছে যে নর্মাল রেটে ট্যাক্স হবে। এখন এটা যদি হয় একটা লিস্টেড কোম্পানি, মানে পাবলিকলি ট্রেডেড লিস্টেড কোম্পানি, তাহলে লিস্টেড কোম্পানির নর্মাল ট্যাক্স রেট হচ্ছে 22.5। তা সেক্ষেত্রে 4.5 লাখ টাকার উপরে ট্যাক্স হবে 22.5% আর বাকিটার উপরে হবে 12%। কারণ মানে যেহেতু গার্মেন্টস এক্সপোর্ট, তো যেহেতু তাদের হ্রাসকৃত কর হার 10 অথবা 12, সুতরাং লিস্টেড হলেও 12 আর প্রাইভেট হইলেও 12। যেহেতু সরকার তাদেরকে খাতির করছে, আলাদা এসআরও করছে, এসআরও করে বলছে যে নির্বিশেষে, মানে লিস্টেড নন লিস্টেড নির্বিশেষে 10 অথবা 12। সেখানে আমি আপনাকে কোশ্চেন করছি যে এটা একটা লিস্টেড যদি হয় তাহলে কি হবে, তো সেক্ষেত্রেও 12, কিন্তু তফাৎটা হয়ে যাবে 4.5 লাখ টাকার উপরে 30% না হয়ে 22.5% হবে। ঠিক আছে, দেখেন অঙ্ক একটা, কোশ্চেন করতেছি আপনাকে চারিদিক থেকে, আপনাকে ঘিরে ধরছি একেবারে। আর একটা করবো? জি স্যার করেন। করেন স্যার। অঙ্ক একটা, উত্তর যে কত রকম হতে পারে একটু মানে ঘুরাই দিলেই অঙ্কের রেজাল্টটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এগুলো শেখার জন্য বলতেছি কিন্তু। আচ্ছা, আপনাদের মধ্যে এই যে অঙ্কটা চোখের সামনে অনেক সময় যাবত আছে যে এই কোম্পানিটাকে আর 2,46,900 টাকা ট্যাক্স দিতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ বলতে পারবেন যে এই কোম্পানিটা অ্যাডভান্স ট্যাক্স নিয়ম অনুযায়ী দেয়নি, দিছে অনেক কম, মাত্র 30,000 টাকা দিছে, তো তার কত টাকা সিম্পল ইন্টারেস্ট দিতে হবে? এবং এটা কিন্তু 21-22 অ্যাসেসমেন্ট ইয়ারের অ্যাসেসমেন্ট, এবং আজকে ডেট অফ অ্যাসেসমেন্ট, এই যে লিখে দিচ্ছি, ডেট অফ অ্যাসেসমেন্ট মানে যেদিন ডিসিটি অ্যাসেসমেন্ট করতেছে বা আপনি যেদিন পরীক্ষা দিতেছেন সে পরীক্ষার তারিখ হচ্ছে আপনার 31/12/2021। এই তারিখে ডিসিটি অ্যাসেসমেন্ট করতেছে। আপনাদের মধ্যে কি কেউ আছেন বলতে পারবেন যে এই কোম্পানিটাকে 2,46,900 টাকা দিতে হবে ট্যাক্স আর এত টাকা দিতে হবে তাকে সিম্পল ইন্টারেস্ট? সিম্পল ইন্টারেস্টের বাংলা হচ্ছে সরল সুদ। স্যার 2% পার মান্থ। হয় নাই, ফেল, পরীক্ষায় ফেল। তার টোটাল যে ট্যাক্স পেবল আছে এটার উপর 75% কাটতে হবে, এখান থেকে সে যতটা দিছে আর কি সেটা মাইনাস করতে হবে, দেন যেটা দেয় নাই সেটার উপরে 2% কাটতে হবে। কাটতে কে কারে কাটে? কি কাটবেন ছুরি দিয়া? 2% হচ্ছে আপনার যেটা দেয় নাই আর কি, আপনার আচ্ছা, কম দিচ্ছে, যেটা দেওয়া উচিত ছিল সেটা থেকে যেটা কম দিচ্ছে সেটার উপরে 2% হবে। আমি এত কথা শুনতে চাই না, আমি জানতে চাই যে একটা ফিগার আপনি বলবেন যে স্যার তার 17,355 টাকা সিম্পল ইন্টারেস্ট দিতে হবে বা সামথিং এরকম। আমি কথা, 8,307। হ্যাঁ কি বললো শুনিনি। আমি এত কথা শুনতে চাই না, একটা ফিগার শুনতে চাই।
স্যার 17,768। কত? 17,768। আর বাকিরা করুক, দেখি এক হয় কিনা। স্যার 6 মান্থের জন্য হলে 4,156 মানে 54 হয়। আচ্ছা, এটা কিন্তু আপনাদের পড়ানো হয়েছে, অ্যাডভান্স ট্যাক্সে ক্লাস কিন্তু নেওয়া হয়েছে। তখন বলা হয়েছিল যে ট্যাক্স আসছে কত, 2,76,900। এটার 75% আসে কত? যা আসে, যা আসে দিছে কত? 30,000। 30,000 মাইনাস করার পরে অ্যাডভান্স 75% এর শর্টফল কত? ওইটার উপরে 1,77,675 টাকা, এটার উপর 12% স্যার। না, ওটা 10%, 10% 6 মাসের জন্য। অঙ্কটা করাই দেবো নাকি? 2,76,900 করাই দিই। আপনার ক্যালকুলেশন অফ সিম্পল ইন্টারেস্ট। ট্যাক্স কত আসছে? 2,76,000। কত? 2,07,000। শব্দ করে কে? কত হয় বিয়োগ করলে? 1,77,000। 1,77,675 টাকা। 675 টাকা। কত? 8,800। এটা আছে না? জি স্যার। স্যার 6 মান্থে 12% হবে না? বুঝি নাই কি? আর পার মান্থ যদি 2% হয়, 6 মান্থে তো 12% হবে। 10% কেন স্যার? পার মান্থ 2% আপনারে কে কইছে? আপনি কি অন্যান্য ছাত্রের কথা শোনেন নাকি? আপনি আমার কথা শোনেন, শিক্ষকের কথা শোনেন, ছাত্রের কথা শুনেন না। পার মান্থ 2%, ওটা হলো ডিলে ইন্টারেস্ট, ওটা হলো বিলম্ব সুদ।
আমি কি পড়াচ্ছি আপনাকে? সরল সুদ। সুদ কত প্রকার ও কি কি? হে সুদ কত প্রকার ও কি কি? আপনি বোঝার চেষ্টা করেন। মাথায় ঢুকছে 2%, এই 2% মাথা থেকে আউট করতে হবে। কি বুঝছেন কিছু? আপনার সিম্পল ইন্টারেস্টের রেট হচ্ছে 10। কোত্থেকে পড়াচ্ছি? রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে সেকশন 73। আর আপনি 2% যেটা গোলায় ফেলছেন, 2%ও একটা আছে, সেটার নাম সিম্পল ইন্টারেস্ট না, সেটার নাম ডিলে ইন্টারেস্ট। ডিলে বাংলা হচ্ছে বিলম্ব। কেউ যদি বিলম্বে রিটার্ন দাখিল করে তাহলে তাকে, যদি 2 মাস বিলম্ব করে 4% বিলম্ব সুদ, 4 মাস বিলম্ব করলে 8% বিলম্ব সুদ সহ রিটার্ন সাবমিট করতে হয়। সম্ভবত আপনি ওই 2% এর কথা বলছেন। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর এইখানে নিয়ম হলো যে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের নিয়ম হলো ফ্রম 1st of July of the assessment year till the date of assessment। মানে অ্যাসেসমেন্ট ইয়ারের 1লা জুলাই হইতে যে তারিখে ডিসিটি কর নির্ধারণ করিল ওই তারিখ পর্যন্ত, বাট নট মোর দ্যান 2 years। ডিসিটি যদি অ্যাসেসমেন্ট করতে দেরি করে, যদি 2.5 বছর পরে অ্যাসেসমেন্ট করে, কিন্তু সেখানে বলছে 2 বছরের বেশি সরল সুদ হবে না। বুঝতে পারছেন? এই ক্লিয়ার? তার মানে একটা অঙ্কের ভিতরে তো আপনি মানে কত রকমের পেলেন অবজারভেশন, তাই না? আচ্ছা, তাহলে যাই হোক একটা অঙ্ক করানো হলো। আজকে অ্যাসেসমেন্ট গুলো করানো হবে, তো সেগুলো দেখি। স্যার বলেছিলেন আজকে টাইপস অফ অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করব। তো করব টাইপস অফ অ্যাসেসমেন্ট নিয়ে আজকে আলোচনা করা হবে, ওটা নিয়ে দেখতেছি আর কি। আচ্ছা দেখেন দেখি, তার আগে টাইপস অফ অ্যাসেসমেন্ট নিয়ে কথা হবে, ওটা নিয়ে চিন্তা করেন না। এই আপনাদের তো কুইজ টাইপের কোশ্চেন হবে, তাই না? স্যার এমসিকিউ জি। জি স্যার। দেখেন দেখি এটা পারেন নাকি। ইনকাম ট্যাক্স এন্ড ভিএটি আর এর ভিতরে কোনটা কারেক্ট? এই 5টার ভিতরে যে ডাইরেক্ট ট্যাক্স এন্ড ইনডাইরেক্ট ট্যাক্স রেসপেক্টিভলি, ইনডাইরেক্ট স্যার ট্যাক্স এন্ড ফার্স্টটা এক নম্বর অপশন এ স্যার। তারপরে বোথ ডাইরেক্ট ট্যাক্সেস, বোথ ইনডাইরেক্ট ট্যাক্সেস, নান অফ দি অ্যাবভ। ডাইরেক্ট ট্যাক্স এন্ড ইনডাইরেক্ট ট্যাক্স। স্যার ফার্স্টটা ফার্স্টে 2 নাম্বার, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট? এই নিচের 4টার ভিতরে কোন স্টেটমেন্টটা ট্রু? দেখেন, ট্যাক্স ইভেশন ইজ ইলিগাল and tax avoidance is legal। সেকেন্ডটা এরপরে হলো ট্যাক্স ইভেশন ইজ লিগাল
tax avoidance is illegal. Both tax evasion and tax avoidance are legal. Both tax evasion and tax avoidance are illegal. Option A. স্যার সেকেন্ড সেকেন্ড 2 number. 2 নাম্বারটা এমসিকিউ পরীক্ষা হইলে আপনি কি করবেন? আচ্ছা, 2 নাম্বারটার উত্তর হলো 1 নাম্বার। বাংলা বলি, ইংলিশ তো বোঝা যায়। বাংলা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বারের 1 নাম্বারে যেটা বলা সেটা হলো কর ফাঁকি হচ্ছে অবৈধ, অন্যায়, আর কর এড়ায় যাওয়া, আইনের মধ্যে থেকে কর এড়ায় যাওয়াটা বৈধ। শব্দ করে শব্দ করলে পড়াবো। কথা বল। অনেকদিন পরে দেখলাম। ভালো তো? আপু একটু kindly mute করেন। আমার মতো আয়েশা আপু আপনি একটু মিউট করেন। না, এটা থাকে না। আয়েশা আপু থাকে মিউট না। করেন। মিউট করে দেন। হলো তো হলো, মানে বাচ্চা এরকম থাকে না, অনেক সুস্থ হয়েছে। স্যার আপনি তো বড় বুঝতেছেন, হয়েছে। আপনাকে করতে হবে আর কি। আয়েশা আল্লাহর কাছে শুকরিয়া, খুবই অসুস্থ ছিল। দেখেন কি ক্লাস করতেছে, তাহলে বোঝেন। আচ্ছা, 2 নাম্বারটা আবার হ্যাঁ, ওদের মেয়েটা মাশাআল্লাহ অনেক দ্রুত বড় হয়ে গেছে। স্যার আপনি একটু kindly mute করে দেন স্যার, উনি যেহেতু শুনতে পাচ্ছেন না। তুমি মনে করো যখন ওর মেয়েটা আরেকটু বড় হয়ে যাবে, যখন 6-7 এ পড়বে, তখন কিন্তু ওরা মা মেয়ে একই রকমের হয়ে যাবে, ঠিক না? এরকম হয়ে যাবে, দেখছেন? আর ওর বাবারে কেমন লাগবে? স্যার আমাকে একটু কুইজ করে দেন সাদ্দাম। আমি বলে কি বাবারে কেমন লাগবে? স্যার আমাকে একটু কুইজ করে দেন সাদ্দাম, আমি মিউট করে দিচ্ছি। স্যার আপনি তো মিউট করে দিতে পারবেন। না, দিছি, মিউট করে দিছি। হ্যাঁ স্যার, হয়েছে, ওকে। মানে বোঝেন যে কি ট্যাক্সের ক্লাস করতেছে। তাহলে 2 নাম্বারটা হচ্ছে কর ফাঁকি হচ্ছে অন্যায়, আর আইনের মধ্যে থেকে কর এড়ায় যাওয়া এটা ন্যায়। তার মানে প্রথমটা কারেক্ট। বাংলাটা বুঝতে পারলে উত্তরটা দিতে পারতেন আসলে। মানে প্রথম ইভাশন, যেটা ইভাশনের ডিকশনারি দেখেন কর ফাঁকি, তো ওই মানে বাংলাটা বুঝতে পারলে আপনি অ্যান্সারটা দিতে পারতেন। 3 নাম্বার মানে হোয়াট উইল বি দ্য ট্যাক্স ডে ফর এ কোম্পানি 15 জানুয়ারি 2022। 30 নভেম্বর। কয় কি? স্যার ট্যাক্স ডে 30 নভেম্বর। হোয়াট উইল বি দ্য ট্যাক্স 15 জানুয়ারি 2022 স্যার। না 30 15 জানুয়ারি নভেম্বর 2022 ইন্ডিভিজুয়াল 30 নভেম্বর। শুনেন, আপনাদের মধ্যে পরীক্ষায় কেউ এ পাবেন, কেউ বি পাবেন, কেউ সি পাবেন, পাবেন না? তাহলে উত্তরগুলোও আসতেছে সেই রকম, বুঝতে পারছেন? তো উত্তর হলো এটা, উত্তর হচ্ছে 4 নাম্বার। 3 নাম্বারের উত্তর হচ্ছে 4 নাম্বার। 15ই জানুয়ারি 2022 মানে আগামী পরশুদিন। আর 2 দিন, আর মাত্র 2 দিন ট্যাক্স ডে আসিতেছে। ব্যক্তির ক্ষেত্রে 30শে নভেম্বর, কোম্পানির ক্ষেত্রে হলো 15ই জানুয়ারি 2022, 6.5 মাস। ট্যাক্স ডে মানে কি? ট্যাক্স ডে মানে হচ্ছে লাস্ট ডে অফ সাবমিশন অফ রিটার্ন। লাস্টে যদি অফ ডে দেখে স্যার কি করবে স্যার? 15 জানুয়ারি যদি অফ ডে পড়ে? ওটা তো জেনারেল ক্লজেস একটা অনুযায়ী 16ই জানুয়ারি হবে। ওটা নিয়ে তো এত কথার দরকার নেই। ওটা তো মানে 30শে নভেম্বরও যদি বন্ধ হয় অটোমেটিক্যালি 1 ডিসেম্বর হবে, ওটা তো অটোমেটিক। স্যার এটার জন্য টাইম পিরিয়ড দেওয়া যাবে না স্যার?
টাইম পিরিয়ড যদি 15 জনের ভিতরে কেউ ট্যাক্স রিটার্ন জমা দিতে না পারে সেক্ষেত্রে টাইম পিরিয়ড দিলে কতদিনের জন্য টাইম পাওয়া যাবে? 4 মাস। ওটা তো পড়ানো হয়েছে আপনাদের, ওটা তো আপনি যে রিটার্ন করানো হচ্ছে না, রিটার্ন করানো হলে তো গত ক্লাসেই তো রিটার্নটা পড়ানো হবে, যে রিটার্ন কাকে কাকে দিতে হবে, রিটার্ন কখন দিতে হবে, তারপরে রিটার্নের জন্য কত মাস পর্যন্ত টাইম পিরিয়ড দেয়া যাবে। আপনি মনে হয় ছিলেন না ক্লাসে। তো সেটা হলো যদি কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারে তাহলে সে ডিসিটির কাছে 4 মাস পর্যন্ত সময় চাইতে পারে। তো সেখানে ডিসিটি তার নিজ ক্ষমতা বলে 2 মাস পর্যন্ত দিতে পারে, আর সে তার বসের কাছ থেকে পারমিশন এনে আরো 2 মাস দিতে পারে। বুঝতে পারছেন? ওইটা ঠিক আছে। এক্ষেত্রে ব্যক্তি রিটার্ন, কোম্পানি রিটার্ন দুইটার ক্ষেত্রেই 2 মাস সময় দিতে পারে, দুটাই সেম সময়। 4 মাস। দেখেন আবার শুরু হয়েছে, কি করবো এদের নিয়ে? কতবার পারা যায় মিউট করতে? আচ্ছা দেখেন তো এটা ক্লিয়ার? 3 নম্বরটা কি ক্লিয়ার আপনার নাকি না বুঝতে অসুবিধা হচ্ছে? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। 6 মাস। কোশ্চেন স্যার, বলেন। স্যার কোম্পানি ইয়ার এন্ডেড যদি 31 ডিসেম্বর হয় সেটার ক্ষেত্রে লাস্ট ডে অফ মানে ট্যাক্স ডেটা কবে হবে? ওই যে 15 সেপ্টেম্বর 2022। ও মানে তাদের ক্ষেত্রে ব্যাংক, সাধারণত ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের ইয়ার এন্ডিং হচ্ছে 31 ডিসেম্বর। জি জি জি। তাহলে তারা 8.5 মাস সময় পাবে। 8.5 মাস। তার মানে হিসাব করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 15 তারিখ। 8.5 মাস। আঙ্গুলের কড়া গুনে দেখেন। আপনার জুন এন্ডিং হলে 6.5 মাস, ডিসেম্বর এন্ডিং হলে 8.5 মাস। কি ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। 4 নাম্বার কই গেল? 4 নাম্বার। 4 নম্বরে কি হবে? What would be the tax rate of AOP? AOP rate 25%. আচ্ছা 25%। AOP এর abbreviation হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পারসন। আর যদি বাংলা বলতে বলেন, বাংলা হচ্ছে ব্যক্তি সংঘ। বুঝতে পারছেন? আমি তো বাংলায় পড়াই এই কারণে যেন আপনার মাথায় গিয়া আপনি বুঝতে পারেন। পড়ানো তো হচ্ছে সব ইংলিশে, কিন্তু আমরা বুঝি কিন্তু সব বাংলায়। আচ্ছা যাই হোক, স্ল্যাব রেট কি স্ল্যাব রেট মানে হলো ওই যে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, মহিলাদের ক্ষেত্রে 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য, তারপরে এটার অ্যানসার কি স্ল্যাব রেট? আমি সেটাই বলতেছি। ও আচ্ছা, অ্যানসার তো এখন পর্যন্ত বলিই নাই, আমি সবার কাছ থেকে শুনতেছি আর অবাক হচ্ছি যে আপনাদের দশা কি হবে এটা ভেবেই আমার অবস্থা খারাপ। বুঝছেন? এই জন্য আজকে আমার পড়ানোর কথা ছিল অ্যাসেসমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ। আমি ভাবলাম যে না, এইটা একটু করে আসি, যে যেহেতু এই টাইপের কোশ্চেন এবারে পরীক্ষা হবে আপনাদের, তো এমসিকিউ তে কি অবস্থা আপনাদের। আচ্ছা, এওপি অ্যাসোসিয়েশন অফ পারসন, এদের ট্যাক্স রেট হচ্ছে 30। তার মানে কেউ পারেন নাই। বুঝতে পারছেন? এখন বলতে পারেন যে স্যার আপনি যে বললেন 30, এর রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট। ফাইন্যান্স অ্যাক্ট মানে অর্থ বিল, এবারে যেটা অর্থ আইন যেটা পাস হয়েছে সেখানে বলছে যে এওপির মানে যে ট্যাক্স রেট আর কোম্পানির ট্যাক্স রেট সেম।
এবং বলতে পারেন স্যার এওপির একটা উদাহরণ দেন। এওপি হলো অল এনজিও হচ্ছে মানে এওপি, এনজিও গুলো কিন্তু এওপি। তো এই এনজিও গুলো কিন্তু এবারে এই রেটটা চেঞ্জ হয়েছে এবারে। তো এওপি তারা কিন্তু এখন 30% রেটে কোম্পানি রেটে ট্যাক্স দিয়ে, এওপিরও কোম্পানিরও একই ট্যাক্স রেট, সেম ট্যাক্স রেট, বুঝতে পারছেন? সেটা হলো 30। এখন বলতে পারেন যে মানে কি বলবেন, আমাকে কিছু বলবেন বা কোনো কোশ্চেন? বা স্যার আপনি ভুল বলতেছেন, এটা 30 না, আমরা তো এ যাবৎ করছি 25, আপনি মনে হয় স্যার ভুল করছেন কোথাও, কি কিছু বলবেন আমাকে? না বলার সাহসই নেই। শোনেন, আমি আপনার মন বুঝি। মন কিভাবে বুঝি আমি, সেটা হলো যে অনেকে আপনাদের মধ্যে অনেকে 25 বলছে। যারা 25 বলছে তারা কোত্থেকে বলছে সেটা আমি ধরতে পারি। সেটা জানেন? সেটা হলো ওয়ান ম্যান কোম্পানি, ওয়ান পার্সন কোম্পানি। কোম্পানি আইনে নতুন আসছে ওপিসি। ওপিসি ট্যাক্স রেট হচ্ছে 25। জি স্যার, একদম ঠিক বলছেন। আমি তো আপনার মন বুঝি, আপনার মন বুঝতেছি না, আপনারা দেখতেছি না, কিন্তু মন তো বুঝি যে এই যারা যারা এখান থেকে 25 বলছে কোত্থেকে বলছে। এবং আমার কাছে বলারও সাহস নাই যে না স্যার আপনি মনে হয় ভুল করছেন, আমরা তো এ যাবৎ শিখছি 25। তা আপনারা দিয়ে তো হবে না এবারের পরীক্ষায়, আমি বুঝতেছি। এবারে এমসিকিউর যা রেজাল্ট আসতেছে খুবই হতাশাজনক। এটা তো পড়ায় ফেলছে এইমাত্র। How much time the DCT can extend to file tax return at his own capacity? 2 months. 4 months. 2 months স্যার, 2 months স্যার। 2 months হবে স্যার। হ্যাঁ, এটা 2 মাস। তার নিজের ক্যাপাসিটিতে, নিজ ক্ষমতায় সে দিতে পারে 2 মাস, আর তার বসের কাছ থেকে ক্ষমতা নিয়ে আইসা দিতে পারে আরো 2 মাস। সর্বোচ্চ স্যার। দিতে পারে 4 মাস, কিন্তু নিজের ক্ষমতায় দিতে পারে মাত্র 2 মাস। বুঝতে পারছেন? এটাও পড়ানো হয়েছে গত ক্লাসে। What is the maximum penalty for failure to file tax return by a new individual assessee? একজন নূতন ব্যক্তি করদাতা, সে যদি সময় মতো রিটার্ন দাখিল করে না থাকে, তাকে ডিসিটি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে? এই চারটার কোনটা? প্রথমটা হলো যে ট্যাক্সের 10% প্লাস যতদিন বিলম্ব করবে প্রতিদিনের জন্য 50 টাকা। এইটাতে টিক চিহ্ন হবে, নাকি 1000 টাকায় টিক চিহ্ন হবে, নাকি 50% অফ ট্যাক্স অর টাকা 1000 হুইচএভার ইজ হায়ার, এইটাতে টিক চিহ্ন হবে, না 5000 টাকায় টিক চিহ্ন? স্যার সি নাম্বার হবে।